আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিচার নিয়ে যত মাথা ব্যথা, আন্তর্জাতিক মহল তোলপাড়। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত বললেন ডাক্তার জাহিদ হোসেন। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ আপত্তি নেই। কোনো শক্তি আগামী নির্বাচন ঠেকাতে পারবে না বললেন মোশাররফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। জুলাই আগস্টের প্রতিবাদ বিক্ষোভের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আইসিটিতে। তার দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় তিনি হত্যাকাণ্ড উস্কে দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের হিসাবে ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশে হত্যা করা হয়েছে ১৪০০ মানুষকে। এরপর ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনে ১৫ বছরের শাসনের ইতি টেনে ৭৭ বছর বয়সী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে বিদেশি মিডিয়া এমনই রিপোর্ট লিখেছে। বার্তা সংস্থা এএফপি লিখেছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত সাবেক বেশ কিছু সিনিয়র নেতা, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু নেতার বিরুদ্ধে বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিটিতে। সূচনা বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিষয়ে রোববার আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তথ্য প্রমাণ যাচাই শেষে আমরা এই উপসংহারে পৌঁছেছি যে এটা ছিল সমন্বয়ের মাধ্যমে ব্যাপকভাবে এবং পর্যায়ক্রমিক হামলা। অভিযুক্তরা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং তার দলের সশস্ত্র সদস্যদের ব্যবহার করেছে গণ আন্দোলন দমিয়ে দিতে। শেখ হাসিনা ও তার দুজন কর্মকর্তার প্রতিজনের বিরুদ্ধে ৫টি করে অভিযোগ করেন তাজুল ইসলাম। এর মধ্যে আছে জুলাই বিদ্রোহের সময় গণহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সহযোগিতা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে এবং গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে। প্রসিকিউটররা বলেন, এসব কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধী হিসেবে ধর্তব্য। রিপোর্টে আরও বলা হয়, শেখ হাসিনা এখনও ভারতে স্বেচ্ছা নির্বাসনে আছেন। তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনা ছাড়াও এই মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন হেফাজতে আছেন, তবে রোববার তাকে আদালতে হাজির করা হয়নি। অন্যদিকে আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। রিপোর্টে আরও বলা হয়, শেখ হাসিনা সরকারের সিনিয়র কর্মকর্তাদের বিচার এখন ক্ষমতা লড়াইরত বেশ কয়েকটি রাজনৈতিক দলের মূল দাবিতে পরিণত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচন দিতে চেয়েছে ২০২৬ সালের জুনের আগেই। ওদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম রোববার সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। এটাই বাংলাদেশে কোনো বিচারিক কার্যক্রমে সরাসরি সম্প্রচারের ঘটনা। প্রসিকিউটর তাজুল ইসলাম প্রতিশ্রুতি দেন যে বিচার হবে পক্ষপাতিত্বহীন। তিনি বলেন, এটা প্রতিশোধ নেওয়ার কোনো ঘটনা নয়, তবে নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে একটি ডেমোক্রেটিক দেশে মানবতার বিরুদ্ধে কোনো অপরাধের নেই স্থান। এফপি আরও লিখেছে, তদন্তকারীরা মামলার সঙ্গে সম্পর্কিত ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ সংগ্রহ করেছেন শেখ হাসিনার ফোনের কথোপকথন, হেলিকপ্টারের রেকর্ড এবং ড্রোন উড়ানোর ঘটনা। একই সঙ্গে দমন পীড়নের শিকার ভিকটিমদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে। প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মাধ্যমে প্রতিবাদকারীদের দমনের জন্য নিরাপত্তারক্ষীকারীদের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তাজুল ইসলাম বলেন, এর ফলে তারা পর্যায়ক্রমে হত্যাকাণ্ড, অ্যাটেম্পটেড মার্ডার, নির্যাতন ও অন্য অমানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। প্রসিকিউটররা আরও অভিযোগ করেন যে শেখ হাসিনার নির্দেশের পর নিরাপত্তারক্ষীকারীরা হেলিকপ্টার থেকে প্রতিবাদকারীদের উপর প্রকাশ্যে গুলি করেছে। রংপুরের প্রতিবাদী ছাত্র আবু সাইদকে হত্যায় কোনো নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করেছেন তারা। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় আবু সাইদকে। ওই প্রতিবাদ বিক্ষোভে পুলিশের দমন পীড়নে প্রথম নিহত ছাত্রনেতা তিনি। হাসিনার পতনের পর তাকে হত্যার শেষ মুহূর্তকে বারবার বাংলাদেশের টেলিভিশনগুলো দেখিয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত এই মামলার প্রথম বিচারিক কার্যক্রম আইসিটি শুরু করে ২৫ মে। মামলায় ৫ই আগস্ট কমপক্ষে ৬ জন প্রতিবাদকারীকে হত্যা করার জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য পুলিশের ৮ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই ৫ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এর মধ্যে ৪ জন কর্মকর্তা হেফাজতে আছেন, বাকি ৪ জনের বিচার শুরু হয়েছে তাদের অনুপস্থিতিতে। উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তাকারীদের বিচার করতে ২০০৯ সালে আইসিটি গঠন করেন শেখ হাসিনা। এই আদালত হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ বেশ কয়েকজন প্রথম সারির নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই বিচারকে ব্যাপকভাবে দেখা হয় হাসিনার প্রতিপক্ষকে নির্মূল করার উদ্দেশ্য হিসাবে। ওদিকে আলাদাভাবে রোববার সুপ্রিম কোর্ট বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের নিবন্ধন পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এর অর্থ তারা নির্বাচনে অংশ নিতে পারবে। এর আগে শেখ হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন এবং এই দলের নেতাদের বিরুদ্ধে দমনপীড়ন চালিয়েছিলেন। অন্যদিকে মে মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে আওয়ামী লীগকে। ভারতের অনলাইন ক্রল লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তার বিরুদ্ধে ব্যাপক হত্যার অভিযোগ আনা হয়েছে। আল জাজিরা তার রিপোর্টে বলেছে, আদালতের সামনে অভিযোগ তুলে ধরেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি ছাত্রদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের হিংসাত্মকতাকে সমন্বয়ের মাধ্যমে বিস্তৃত এবং পর্যায়ক্রমিক হামলা বলে অভিহিত করেছেন। বলা হয়েছে, অভিযুক্তরা আন্দোলন গুড়িয়ে দিতে সব আইন প্রয়োগকারী সংস্থা শেখ হাসিনার দলের সশস্ত্র সদস্যদের ব্যবহার করেছে। ওদিকে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বাংলাদেশে হত্যা করা হয়েছে ১৪০০ মানুষকে। এর বেশিরভাগই নিহত হয়েছেন বাংলাদেশের নিরাপত্তা রক্ষীকারীদের গুলিতে। নিহতদের শতকরা ১২ থেকে ১৩ ভাগই ছিল শিশু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশ এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা তারা করছেন। গত শনিবার রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন। এর আগে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করে রাখা হয়েছে, তবে এখন তার শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নয়। মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় খালেদা জিয়া নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশে নেওয়া সম্ভব কিনা। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ আপত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত শনিবার ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে শফিকুল আলম লিখেন, জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। এর উত্তর দিয়ে প্রেস সচিব লিখেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। নির্বাচনী উৎসব পালন করতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। শনিবার ২৯ নভেম্বর বিকালে কুমিল্লা ১, দাউদকান্দি ও মেঘনা আসনের মেঘনা উপজেলার মানিকারচর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে, তা দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান ড খন্দকার মোশাররফ। তিনি বলেন, জনগণ গত ১৫ বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। দেশের মানুষ যখনই ভোট দেবার সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সচ্ছলতা আসে, ব্যাপক উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। তিনি বলেন, ১৫ বছর ফ্যাসিস্ট সরকার গুম, হত্যা, মিথ্যা মামলা ও জুলুম নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করতে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এই ১৫ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও ২৪শে জুলাই আন্দোলনে বিএনপির অবদান ছিল প্রশংসনীয়। ড খন্দকার মোশাররফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে ১ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের মানুষ তা সাদরে গ্রহণও করেছেন। তিনি ছাত্র জনতার বৈষম্য বিরোধী এবং সরকার পতনের ১ দফা আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তারেক রহমানের নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে হাসিনার পতনের আন্দোলনে অংশ নিয়েছে। তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য বিশাল গণমিছিলটি মানিকারচর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়।